Assalamu alaikum, dear students. How are you? I am fine, and I hope that you all are fine. I am MD Abu Sufyan Biplov, assistant teacher in English, Patarat Jubilee Institution. Dear students, in my previous two classes, I discussed about taxation of class 9 and 10, and today I shall discuss about tense for class 6. Dear students, now we are going to our lessons, and I want to take my class in English, in Bengali, because if I take my class in English, you would not able to understand my class clearly. So instead of English, I would like to use Bengali. Tense. আমরা সবাই জানি ইংরেজি গ্রামারের প্রাণ বলা হয়, মেরুদণ্ড বলা হয় টেন্সকে। আসলে কেন ইংরেজির মেরুদণ্ড টেন্স, সেই জিনিসটা আমরা একটু প্রথমেই বুঝে নেই। তোমরা যারা ক্লাস 6 এ রয়েছো, ক্লাস 5 এ হয়তোবা তোমরা টেন্সের অল্প কিছু আলোচনা পেয়ে থাকবে। ক্লাস 6 এ এসে আমরা এর বিস্তারিত আলোচনা শিখব। তো টেন্সকে আসলে গ্রামারের মেরুদণ্ড বা গ্রামারের ব্যাকবোন কিংবা গ্রামারের প্রাণ বলা হয়, এই জন্য যে প্রত্যেকটা সেন্টেন্সই যখন আমরা অর্থ করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই ওই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটা বুঝতে হবে। যদি আমরা সেই জিনিসটা সুন্দরভাবে বুঝতে না পারি, অর্থাৎ কোন সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে এইটি যদি আমরা সুন্দরভাবে বুঝতে না পারি, তাহলে আমরা ওই সেন্টেন্সটি সুন্দরভাবে অর্থ করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা টেন্সটা শিখব। তাহলে আসো টেন্স কি জেনে নিই। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। টেন্স শব্দের অর্থ কাল। কাল মানে হচ্ছে সময়, অর্থাৎ ভার্ব বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে ভার্বটা কি? ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া, ক্রিয়া অর্থ হচ্ছে কাজ। যেমন ধরো আমরা একটা শব্দ লিখলাম পেলে। পেলে অর্থ হচ্ছে খেলা করা, খেলা করা। এখন এই খেলা করা, এই পেলে শব্দটি হচ্ছে একটি ভার্ব। এই ভার্বটা সংগঠিত হওয়ার সময়টার নামই হচ্ছে টেন্স। আমার ধরো ইট, ইট অর্থ হচ্ছে খাওয়া, ইট অর্থ খাওয়া। এখন এই খেলা করা কিংবা খাওয়া এর মধ্যে একটা কাজ রয়েছে, এই জন্য এই ওয়ার্ড দুটোকে আমরা ভার্ব বলি। এখন ভার্বটা কি জিনিস, অর্থাৎ কোন ওয়ার্ডটা ভার্ব, কোন ওয়ার্ডটা নাউন, কোন ওয়ার্ডটা প্রোনাউন, কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, কোন ওয়ার্ডটা প্রিপজিশন, কোন ওয়ার্ডটা কনজাংশন, কোন ওয়ার্ডটা ইন্টারজেকশন, এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে ভার্বটা কি। তোমরা নিশ্চয়ই পার্টস অফ স্পিচটা ইতিপূর্বে পড়ে থাকবে। তো তাহলে তোমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছো, তখন তোমরা ভার্ব সম্পর্কে বিস্তারিত বা ভার্বটা কিভাবে আমরা চিনবো সেটা বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব যে পেলে অর্থ খেলা করা, কিন্তু পেলের সাথে যখন আমরা লিখবো ফুটবল, ফুটবল, ফুটবল অর্থ হচ্ছে ফুটবল। তো এখন দেখো পেলেও একটা ওয়ার্ড, ফুটবলও একটা ওয়ার্ড। কোনটা কোন ওয়ার্ড?
পেলের মধ্যে একটা কাজ রয়েছে, সেজন্য পেলেটা হচ্ছে ভার্ব। ফুটবল হচ্ছে কোনো কিছুর নাম, এজন্য এটা হচ্ছে নাউন। অ্যাজ লাইক দ্যাট, ইট অর্থ খাওয়া, এটার মধ্যে একটা কাজ রয়েছে, এজন্য এটা ভার্ব। আর যদি আমরা বলি রাইস, রাইস অর্থ হচ্ছে ভার্ব। তো সো কোনো কিছুর নাম, এই রাইস হচ্ছে নাউন। তার মানে দেখো যে পেলের সাথে ফুটবলের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কিন্তু সেখানেও পেলে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে নাউন। আবার ইটের সাথে রাইসের একটা সম্পর্ক রয়েছে, সেখানে হচ্ছে কি ইট অর্থ হচ্ছে তোমার খাওয়া, এটা ভার্ব, আর রাইস অর্থ ভাত, সেজন্য এটা হচ্ছে নাউন। সেরকম ধরো আমরা যখন স্কুলে যাই তখন গো অর্থ হচ্ছে যাওয়া, আর স্কুল অর্থ হচ্ছে বিদ্যালয়, স্কুল অর্থ বিদ্যালয়। এখন বিদ্যালয়, এখন প্রশ্ন হচ্ছে কোনটি কোনটি ভার্ব এবং কোনটি নাউন। দেখো গো হচ্ছে যাওয়া, গোটা হচ্ছে তোমার কাজ করা বোঝায়, এজন্য এটা হচ্ছে ভার্ব। আর স্কুল এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম বা প্রতিষ্ঠান, সেজন্য এটা হচ্ছে নাউন। তদ্রূপভাবে এখন আমরা ভার্বগুলো যখন চিনলাম, এরকম যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝাবে সেটা হচ্ছে তোমার ভার্ব, যেটা দ্বারা কাজ বোঝাবে না সেটা ভার্ব নয়। এরকম ধরো দেখো আমরা প্রচলিত একটা শব্দ আছে রাইট, WRIT, রাইট অর্থ হচ্ছে লেখা, আর রাইটের সাথে যায় কি লেটার, লেটার অর্থ হচ্ছে তোমার চিঠি, লেটার অর্থ কি চিঠি। তাহলে এখন দেখো আমরা যখন পাশাপাশি পড়ি রাইট এ লেটার, এখন রাইট একটা ওয়ার্ড, লেটারও একটা ওয়ার্ড, তো সেখানে রাইট শব্দের অর্থ, রাইট শব্দ লেখা, এটার মধ্যে একটা কাজ রয়েছে, এইজন্য এটা ভার্ব। আর লেটার চিঠি, এটা হচ্ছে নাউন। তো এখন আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো ভার্ব কি এবং নাউন কি। তো আমি এই জিনিসটা এই জন্য আলোচনা করেছি যে এখানে আমি যে ভার্বগুলো ইউজ করলাম, পেলে, ইট, গো, রাইট, ঠিক আছে। তো এই ভার্বগুলো কখন সংগঠিত হয়, যেমন ধরো পেলে খেলা করা, হ্যাঁ, পেলে খেলা করা। এখন আমি খেলা করি, এই খেলাটা আমি এখন করতে পারি, কিংবা আগে করেছিলাম, কিংবা পরে করব। ইট মানে খাওয়া, এই খাওয়াটা আমি এখনো খেতে পারি, কিংবা আমি এখানে আসার পূর্বে খেয়েছিলাম, কিংবা এখান থেকে বাসায় গিয়ে খাবো। অথবা গো অর্থ যাওয়া, এই যাওয়াটা আমি এখন যাই, কিংবা আগে গিয়েছিলাম, কিংবা পরে এখান থেকে যাব। তারপরে রাইট লেখা, আমি এখন লিখতেছি, অথবা আগে লিখেছিলাম, কিংবা পরে লিখব। এখন এই যে ভার্বগুলোর টাইমের যে অবস্থানটা, অবস্থিতিটা, যে কোন সময় এক্স্যাক্টলি ভার্বটা হচ্ছে, এখন হচ্ছে নাকি আগে হয়েছিল নাকি পরে হবে, এই জিনিসটা নিরূপণ করার নামই হচ্ছে টেন্স। তাহলে আমরা টেন্সের সংজ্ঞায় লিখতে পারি ভার্ব বা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। তাহলে তোমরা একটু টেন্সের সংজ্ঞাটা, স্টুডেন্ট তোমরা টেন্সের সংজ্ঞাটা একটু লিখে নাও, আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। ছোট্ট যারা ক্লাস 6 এ পড়ো তাদের জন্য ভার্ব বা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলা হয়। তো দেখো আমরা বলেছি ভার্ব বা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। তো তাহলে আমাদের টেন্স পারার জন্য সবার আগে কি দরকার? টেন্স পারার জন্য সবার আগে দরকার হচ্ছে আমাদের ভার্বটা কি সেটা জানা। অর্থাৎ ভার্ব যদি আমরা না জানি তাহলে আমরা কখনোই টেন্স শিখতেও পারবো না এবং মনে রাখতে পারবো না এবং টেন্স অনুযায়ী কাজ করতেও পারবো না। এখন আসো টেন্স কত প্রকার। এখন আসি আমরা টেন্সের প্রকার একটু লিখে নাও। টেন্স এর
প্রকার বের। দেখো টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। আচ্ছা, টেন্স প্রধানত হচ্ছে তিন প্রকার। এক নম্বরে হচ্ছে প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স, বাংলা হচ্ছে বর্তমান কাল। দুই নম্বরে হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল। তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎ কাল। শিক্ষার্থীরা দেখো টেন্স প্রধানত হচ্ছে তিন প্রকার। কারণ কি জানো? কারণ আমরা যে কাজগুলো করে থাকি এই কাজগুলো সাধারণত যখনই আমরা করি না কেন, যদি আমরা কাজের টাইমটাকে ভাগ করতে যাই তাহলে আমরা তিনটা ভাগই পাবো। হয় কাজটা আমি এখন করি, যেমন আমি ধরে লিখলাম, অথবা আমি কিছুক্ষণ পূর্বে অর্থাৎ এখানে আসার পূর্বে আমি গাড়িতে ছিলাম কিংবা বাড়িতে ছিলাম, অথবা আমি এখান থেকে তোমাদের সাথে ক্লাস শেষ করে বাসায় যাব কিংবা অন্য কাজ করব। তো আমরা যেই কাজগুলোই করি না কেন এই কাজগুলো তিনটা সময় হয়ে থাকে, হয় বর্তমানে হয়, না হয় অতীতে হয়েছিল, না হয় ভবিষ্যতে হবে। তো এখন আমাদের বিষয় হচ্ছে প্রেজেন্ট টেন্সটা কি, পাস্ট টেন্সটা কি এবং ফিউচার টেন্সটা কি। আসো আমরা শিখি। দেখো প্রেজেন্ট টেন্স, যে ভার্বের কাজ বর্তমান কালে হয় তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। আচ্ছা, যে ভার্বের কাজ বর্তমান কালে হয় তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। এখন আসো আমরা বাংলায় না হয় বুঝলাম যে ভার্বের কাজ বর্তমান কালে হয় তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়, কিন্তু ইংরেজিতে আমরা একটা সেন্টেন্স দেখলে কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্স কিংবা এটা পাস্ট টেন্স কিংবা এটা ফিউচার টেন্স? বিকজ আমরা এখন ইংলিশ গ্রামার করতেছি, সো আমাদেরকে ইংলিশই চিনতে হবে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। এখন আসো যে ভার্বের কাজ বর্তমান কালে হয় তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। যেমন আমি যদি সহজ একটা উদাহরণ দেই, ছোট্ট শোনাবনি তোমাদের জন্য। আই ইট রাইস, অর্থ হচ্ছে আমি ভাত খাই। তো এখন আসো আমি ভাত খাই কথাটি যখনই কেউ শুনবে তখন সে সহজেই বুঝতে পারবে, অনুমান করতে পারবে যে এটা বর্তমান কালের কোনো কথা বলা হয়েছে। ধরো তুমি আই ইট রাইস এই শব্দটির অর্থ, এই সেন্টেন্সটির অর্থ জানলে না, তো তখন তুমি কি করবা বা তখন তুমি কিভাবে বুঝবা এটা প্রেজেন্ট টেন্স? মনে রাখতে হবে আমরা যখন টেন্স করব তখন অবশ্যই আমরা ভার্বকে চিনতে হবে, অর্থাৎ ভার্ব চিনে আমরা টেন্স করব। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার ভার্বটা কোথায় থাকে? মনে রাখবা একটা সেন্টেন্সের শুরুতে সাধারণত সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরপরই ভার্বের অবস্থান, তারপরে অবজেক্ট। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন ধরো আমি ভার্বটা চিনলাম, এই ইট হচ্ছে আমার ভার্ব। এখন আমি তারপরে কি করব?
এটাকে আমি টেন্স নির্ণয় করব, অর্থাৎ এটা কোন টেন্সে রয়েছে। তো তোমাকে অবশ্যই তুমি জানো যে একটা ভার্বের তিনটা ফর্ম রয়েছে। কয়টা ফর্ম রয়েছে? তিনটি ফর্ম। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আরেকটা হচ্ছে পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তিনটা ফর্ম রয়েছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আসো ইট। ইট অর্থ কি? খাওয়া। এখন ইট এর তো একটা পাস্ট ফর্ম রয়েছে, পাস্ট ফর্মটা কি? অ্যাড, এবং পাস্ট পার্টিসিপলটা কি? ইটেন। অ্যাজ লাইক দ্যাট তুমি বলো রাইট। রাইট অর্থ কি? রাইট অর্থ লেখা। রাইট অর্থ কি? লেখা। রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। তারপরে আসো সি, যেটা আমরা সব সময় বলি সি অর্থ দেখা। সি এর পাস্ট টেন্স কি বলতে পারো? পাস্ট টেন্স হচ্ছে স, পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। তারপরে যেমন বেশি প্রচলিত একটা শব্দ দিচ্ছি, ডু অর্থ করা। ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এবং লাস্ট আমি তোমাদেরকে একটা দিচ্ছি, ড্রিঙ্ক। ড্রিঙ্ক দেবো না, গো দিচ্ছি, বিকজ গোটা আমাদের বেশি প্রয়োজন। গো যাওয়া, তোমরা না গেলে তো কোনো কিছু করতে পারবে না। গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। এখন আমরা এই যে ভার্বগুলো পড়লাম, ভার্বগুলোর তিনটা ফর্মেট আমরা দেখলাম, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি টেন্স কেউ শিখতে চাও তাহলে এই ভার্বগুলোকে অবশ্যই তোমার সুন্দরভাবে মুখস্থ করতে হবে। তো এখন আসলে আমি যেটা বুঝাচ্ছিলাম যে সাবজেক্টের পরে যদি ভার্বের এই ফর্মটা, অর্থাৎ এই ফর্মটার নাম কি বলতো? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে যে কোনো একটা ভার্ব থাকে তাহলে তোমরা ধরে নিবা ওই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স। বুঝতে পেরেছো? ইয়েস, আমি বিশ্বাস করি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ তাহলে প্রেজেন্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে হবে কি আমাদের প্রেজেন্ট টেন্স। ওকে সোনামণিরা, এখন আসো আমরা একটু পাস্ট টেন্সটা শিখি। পাস্ট টেন্সটা কি? যে ভার্বের কাজ অতীতকালে হয়েছিল, পাস্ট টেন্স। যে ভার্বের কাজ, যে ভার্বের কাজ অতীতকালে হয়েছিল, তাহাকে পাস্ট টেন্স বলা হয়। এখন আমরা একটু গঠন প্রণালীটা দেখব। এটার গঠন হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি এরকম থাকে তাহলে আমরা সেটাকে পাস্ট টেন্স বলতে পারি। যেমন আগে আমরা উদাহরণ দিয়েছিলাম আই ইট রাইস। এখন আমরা এটা থেকে যদি আমরা পাস্ট টেন্স করতে যাই তাহলে আমাদেরকে করতে হবে আই এট রাইস। অর্থাৎ আমি কি করলাম? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তোমরা একটু খেয়াল করো তো, এখানে আই ইট রাইস একটি প্রেজেন্ট টেন্স, বিকজ এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সেজন্য প্রেজেন্ট টেন্স। সাবজেক্টের পরে ভার্বের এই একটা হচ্ছে কোন ফর্ম? একটা হচ্ছে এই যে দেখো ভার্বের পাস্ট ফর্ম। যদি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সেটা হবে কি? পাস্ট টেন্স। আর সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে এরকম করে
যদি তোমাদের কোনো সেন্টেন্সে এই জিনিসগুলো দেখো যে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সেটা হবে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে আমি বুঝাতে পেরেছি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হলে পাস্ট টেন্স। আর একটা আলোচনা ছোট্ট তোমাদের জন্য, তাহলে আমরা প্রেজেন্টও বুঝলাম, পাস্টও বুঝলাম, ফিউচারটা কিভাবে বুঝবো, ঠিক আছে? এখন আসো ফিউচার টেন্স। ফিউচার শব্দের অর্থ কি? ভবিষ্যৎ। তো ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল, যে ভার্বের কাজ ফিউচার টেন্স, যে ভার্বের কাজ ভবিষ্যৎকালে হবে তাকে ফিউচার টেন্স বলা হয়। আচ্ছা, যে ভার্বের কাজ ভবিষ্যৎকালে হবে সেটা ফিউচার টেন্স বলা হয়। কিন্তু আমি ইংলিশে কিভাবে বুঝবো যে কোনটা ফিউচার টেন্স? মনে রাখবা, সাবজেক্টের পরে যদি শ্যাল অথবা উইল থাকে তাহলে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা ফিউচার টেন্স। অর্থ আমি ভাত খাবো। দেখো, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। তো শিক্ষার্থীরা, এখানে আমি কি করলাম? সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, অতিরিক্ত এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। এটাকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া হিসেবে যখন সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তখন সেটা ফিউচার টেন্স। এখন তোমাদের সাথে অপশন হচ্ছে দুইটা, শ্যাল অথবা উইল। কখন শ্যাল বসবে, কখন উইল বসবে, এই বিষয়টা আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ডিসকাস করব। তো আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম টেন্স সম্পর্কে। টেন্স কাকে বলে, অর্থাৎ ভার্ব বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। আর টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যেমন একটা উদাহরণ আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট টেন্স। তারপরে আসো আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। তারপরে আরেকটা কি বলেছিলাম? আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। তো দেখো, একটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স, বিকজ এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এইজন্য হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা ভার্বের পাস্ট ফর্ম, এইজন্য এটা হচ্ছে কি পাস্ট টেন্স। আর এখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল অথবা উইল রয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এইজন্য এটা হচ্ছে কি ফিউচার টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের সাথে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা আমার আজকের আলোচনাটা বুঝতে পেরেছো এবং তোমাদের টেন্স সম্পর্কে বাকি আলোচনাগুলো আমি পরবর্তী ক্লাসে করব ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাথেই থাকবে। পাতারহাট জুবলি ইনস্টিটিউশনের অনলাইন প্রোগ্রামের সাথে তোমরা সম্পৃক্ত থাকবে, নিয়মিত লগ ইন করবে এবং আমাদের ক্লাসগুলো দেখবে। আশা করি তোমরা অনেক উপকৃত হতে পারবে। এখন তোমাদের হোমওয়ার্কটা আমি দিচ্ছি। তোমরা হোমওয়ার্ক হচ্ছে সবাই বাসায় 20টি ভার্ব শিখবে। হোমওয়ার্ক হচ্ছে 20টি অক্সিলারি মানে স্ট্রং ভার্ব হোক কিংবা উইক ভার্ব হোক, তোমরা 20টি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাদের বইতে রয়েছে,
তোমরা সেখান থেকে 20টি ভাগ অবশ্যই মুখস্থ করে রাখবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, ধন্যবাদ।